2025-এ যারা পরীক্ষা দিবে, দ্যাট মিনস ব্যাচ 2019-20, তাদের জন্য লিটারেরি ক্রিটিসিজমের টিএস এলিয়ট চ্যাপ্টারের, দ্যাট মিনস দ্য মেটাফিজিক্যাল পয়েন্টস চ্যাপ্টারের এই 3টা কোশ্চেন ইম্পর্ট্যান্ট। আজকে আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখব অ্যান্ড কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেগুলো দিয়ে আমি জিনিসগুলো মনে রাখি। কারো দরকার লাগলে ওরা এই জিনিসগুলো ইউজ করতে পারে তাদের ক্ষেত্রেও। কোশ্চেনটা আমি এফবিসি বই থেকেই শেয়ার করতেছি, কারণ এই বইটাই হয়তো সবার কাছে আছে। Let's get started. The phrases unification of sensibility and dissociation of sensibility were first used by T.S. Eliot in his famous essay, The Metaphysical Poets. এই দুটা ফ্রেজ, দ্য ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি অ্যান্ড ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি, এই দুটা সবার ফার্স্ট ইউজ করা হয়েছিল টি.এস. এলিয়টের ফেমাস এসে, যেটা আমাদের এসে এটাই পড়তেছি, যা মেটাফিজিক্যাল পয়েন্টস, এই চ্যাপ্টারটার মধ্যে এটাই ইউজ করা হয়েছে। আর কোশ্চেনটাও কিন্তু এটাই যে ডিস্টিংগুইশ মানে আলাদা করা, এই দুটা জিনিসের মধ্যে এই দুইটা জিনিস কীভাবে বর্ণনা করছে এলিয়ট, এটাই জানতে চাইছে। তো ফার্স্ট লাইনটা এটাই জাস্ট যে এটা কোথায় ইউজ করা হয়েছে, এটা টি.এস. এলিয়টের মেটাফিজিক্যাল পোয়েট্রিতে সবার ফার্স্ট টি.এস. এলিয়ট ইউজ করছে। ওকে, বাই সেন্সিবিলিটি এলিয়ট মিনস দ্য ক্যাপাবিলিটি টু ট্রান্সফর্ম থট অর ইমেজ ইন্টু ফিলিং। সেন্সিবিলিটি বলতে এলিয়ট কি মিন করছে এটা বলা হয়েছে। এখন যদি আমি অক্সফোর্ড ডিকশনারির সংজ্ঞাটা বলি সেন্সিবিলিটি নিয়ে, তাহলে সহজ হয়। অক্সফোর্ড ডিকশনারিতে বলা আছে, সেন্সিবিলিটি ইজ দ্য অ্যাবিলিটি টু এক্সপিরিয়েন্স অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ডিপ ফিলিংস, স্পেশালি ইন দ্য আর্ট অ্যান্ড লিটারেচার। মানে অ্যাবিলিটিটা যে ডিপ ফিলিংস আন্ডারস্ট্যান্ড করার অ্যাবিলিটিটারই সেন্সিবিলিটি বলা হয়েছে। আর ইলিউটিটা মেন করছে দ্য ক্যাপাসিটি, জাস্ট সিনোনিমস ইউজ করছে, দ্য ক্যাপাসিটি টু ট্রান্সফর্ম থট অর ইমেজ ইন্টু ফিলিং। থট আর ইমেজ, আমাদের চিন্তাভাবনা আর ইমেজ, যেগুলো আমাদের মেন্টাল ইমেজগুলোকে ফিলিংসে রূপান্তর করার ক্যাপাবিলিটাকেই সেন্সিবিলিটি বলছে ইলিয়ট। By the unification of sensibility, he means যে এই সেন্সিবিলিটার ইউনিফিকেশন বলতে উনি কী বোঝাচ্ছে, যে দ্য ইউনিয়ন অফ টু অপোজিট ফ্যাকাল্টিস অফ মাইন্ড। মানে যদি টু অপোজিট ফ্যাকাল্টিস অফ মাইন্ড, যেগুলো হচ্ছে থট অ্যান্ড ফিলিংস, এই দুটো যদি আমরা একত্রে করি, এটাই বলছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি, i.e. a fusion of থট অ্যান্ড ফিলিং। ফিউশন মানে তো বুঝতেছি নি, যে একসাথে জুড়ে দেওয়া আর কি, যে ফিউজড করে দিয়েছে থটস অ্যান্ড ফিলিংসগুলোকে যদি একসাথে করা হয়। অ্যান্ড ইমোশন অ্যান্ড ইন্টেলেক্ট, থট অ্যান্ড ইমেজ হতো, বইয়ের মধ্যে একটু ভুল আছে, অর ইমেজ দিছে, যেটাই এই সবগুলো যদি ইমোশন আর ইন্টেলেক্ট সবগুলা একটা সিনোনিম, যেমন ইমোশন অ্যান্ড থট, ইমোশন অ্যান্ড ফিলিংস, এগুলো সিনোনিম। থট অ্যান্ড ইন্টেলেক্ট এখানে সিনোনিম হিসেবে ইউজ করা হয়েছে। এগুলো যদি আমরা একসাথে করে ফেলি, তাহলেই হচ্ছে এই জিনিসটাকে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি বলা হয়েছে। আবার ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি কী হচ্ছে, জাস্ট এটার অপোজিটটা, যে একসাথে করলে হচ্ছে ইউনিয়ন অফ সেন্সিবিলিটি, অ্যান্ড যদি আলাদা করা হয় তাহলে হলে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। অ্যাকর্ডিং টু হিম, ইট ইজ দ্য সেপারেশন অফ থট ফ্রম ফিলিং। চিন্তাভাবনাকে ফিলিং থেকে আলাদা করে ফেলা, ইমোশনটা ইন্টেলেক্ট থেকে আলাদা করে ফেলা, অ্যান্ড থটকে ইমেজ থেকে আলাদা করে ফেলা, এগুলোই হচ্ছে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। আমাদের মেন উত্তরটা এখানেই চলে আসছে। এতটুকু দিলে আশা করা যায় এখান থেকে 2 নম্বর অন্তত থাকবে, না হলে 1 নম্বর তো থাকবে। এলিয়ট ওপিনস দ্যাট দ্য আমি একটু কাটাকাটি করে একটু সহজ করে লিখছি। এলিয়ট ওপিনস দ্যাট দ্য ফ্যাকাল্টিস অফ ফিলিং অ্যান্ড থিঙ্কিং কেম টু বি ডিসোসিয়েটেড। আমি কেম টু বি ডিসোসিয়েটেড না দিয়ে আমি কোশ্চেনটাতে
ওয়ার সেপারেটেড দিছি কারণ এটা আমার কাছে খুব সহজ আর মনে হয় যে পরীক্ষার হলে এত চিন্তা ভাবনা করা ছাড়াও আসবে এমন ওয়ার সেপারেটেড ফ্রম ইচ আদার অন অ্যাকাউন্ট অফ ওয়ান সাইডেড এমফাসিস প্লেসড অন ইন্টালেক্ট সিন্স দ্য টাইম অফ মিল্টনের টাইম থেকে থিঙ্কিং অ্যান্ড ফিলিং এই দুটাকে আলাদা করা হয়েছে, আলাদা করে ফেলা হয়েছে কারণ শুধু ইন্টালেক্টের উপরে এত চাপ দেওয়া হয়েছে যে ফিলিং অ্যান্ড থিঙ্কিং জিনিসগুলোকে আলাদা করা হয়েছে। মানে ধরেন যে পোয়েট্রিগুলো ফিলিংস নিয়ে ডিসকাস করছে শুধু ফিলিংস নিয়ে ডিসকাস করছে, আর যে পোয়েট্রিগুলো ইন্টালেক্ট নিয়ে ডিসকাস করছে শুধু ইন্টালেক্ট নিয়ে ডিসকাস করছে। তো এমন আর কি মিল্টনের টাইম থেকে মিল্টনের ড্রাইট্রেন আর কি ওরা দুজনের পর থেকে ইন্টালেক্টের উপরে এত বেশি এমফাসিস দেওয়া হয়েছে যে ফিলিংস তো প্রায় নগণ্য হয়ে গেছে। তো ফিলিংস আর ইন্টালেক্ট দুটো আলাদা হয়ে গেছে। এটি বোঝানো ফ্রম অন অ্যাকাউন্ট অফ ওয়ান সাইডেড এমফাসিস প্লেসড অন ইন্টালেক্ট সিন্স দ্য টাইম অফ মিল্টন। Thus, after the 17th century, we find either poetry of thought, যে আমরা শুধু থট সম্পর্কে কবিতা পাবো, or poetry of feelings, আর নাহলে পোয়েট্রি নিয়ে কবিতা পাবো। But this had an adverse effect on the history of poetry. এটা পোয়েট্রির হিস্ট্রি অফ পোয়েট্রির জন্য ভালো ছিল না, এটা খুব একটা খারাপ ইফেক্ট ফেলাইছে হিস্ট্রি অফ পোয়েট্রির জন্য। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু এলিয়ট আর কি, উনি যা মনে করছে। অন দ্য আদার হ্যান্ড ইন দ্য আর্লি পোয়েট্রি অফ 17th সেঞ্চুরি, কিন্তু মানে মিল্টনের আগের সময়ের কথা বলতেছি আর কি, যে আর্লি পোয়েট অফ 17th সেঞ্চুরি যখন মেটাফিজিক্যাল পোয়েটদের সময় ছিল, ফিলিং অ্যান্ড থট আর কম্বাইন্ড। তখন ফিলিংস আর থট মানে একসাথে কম্বাইন্ড তো বোঝা যেতেছে যে কম্বিনেশন আর কি, ওরা কম্বাইন্ড থাকতো, একসাথে থাকতো, অ্যান্ড দে ওয়ার ওয়ান অপারেশন অফ মাইন্ড। তারা মনের একটা অপারেশন হিসেবে কাজ করতো, মানে দুজনে একসাথে থাকতো সবসময়, যে এটা একটা জিনিস। ফিলিংসগুলোকেই থট বা ইন্টালেক্ট দিয়ে শেয়ার করা হতো, বা থটগুলোকেই ফিলিংসের সাথে কীভাবে জড়ে আছে এগুলো একসাথে ইউজ করতো। As we find in the case of Diderot and on other metaphysical poets, Diderot বা আদার মেটাফিজিক্যাল পোয়েটসদের ক্ষেত্রে এই দুইটা একসাথে কাজ করতো, জাস্ট অ্যাজ লাইক অপারেশন অফ মাইন্ড, ওয়ান অপারেশন অফ মাইন্ড। Metaphysical poets of the 17th century, in fact, it was not possible for them to think without feeling and feel without thinking. এটা আসলে তাদের জন্য পসিবল ছিল না যে তারা ফিল করবে উইদাউট থিঙ্কিং অর থিঙ্ক করবে উইদাউট ফিলিং। দেয়ার পোয়েট্রি এক্সপ্রেসেস দেয়ার আইডিয়াস। আমি এখানে আবার একটু জিনিস অ্যাড করছি কারণ আমার কাছে লাগলে এইভাবে যে সেন্টেন্সটা আরও বেশি সুন্দর হয়। দেয়ার পোয়েট্রি এক্সপ্রেসেস দেয়ার আইডিয়াস থ্রু থিঙ্কিং অ্যান্ড ফিলিং। তাদের পোয়েট্রিগুলো তাদের ফিলিংস আর থিঙ্কিংগুলো এক্সপ্রেস করতো, ইমোশন অ্যান্ড দেয়ার পোয়েট্রি এক্সপ্রেসেস দেয়ার আইডিয়াস থ্রু থিঙ্কিং অ্যান্ড ফিলিং, ইমোশন অ্যান্ড ইন্টালেক্ট অ্যাট দ্য সেম টাইম। মানে তাদের পোয়েট্রিগুলোতে থিঙ্কিং আর ফিলিং, ইমোশন আর ইন্টালেক্ট সবগুলো একসাথে একই টাইমে ইউজ করা হতো। For example, each of Donne's love poems arises out of particular emotion, but he explains that emotion with the help of his intellect. ডনের লাভ পোয়েমগুলো একটা পার্টিকুলার ইমোশন থেকে জন্ম হয়েছে, ইমোশন থেকে উনি কবিতাগুলো লেখার ইন্সপিরেশন পাইছে, বাট উনি ওনার ইন্টেলেক্ট ইউজ করা জিনিসগুলো বর্ণনা করছে, এইটাই। তো এটা পড়তে গেলে আপনারা দেখবেন যে এইটা তো মনেই থাকবে আপনাদের সবার। ফার্স্ট আপনারা জাস্ট ফ্রেজেসগুলা দুটা ফ্রেজ নিয়ে জাস্ট এটা কোথায় পাওয়া গেছে, ফার্স্ট লাইন হচ্ছে এটা, সেকেন্ড লাইনটা সেন্সিবিলিটির সংজ্ঞা দিছে, এরপরেরটা ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটির সংজ্ঞা দিছে, এরপরেরটা ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটির সংজ্ঞা দিছে। আর এখানে তিনটা লাইন, সবার ফার্স্ট তিনটা লাইন ইলিয়টের ওপিনিয়ন দিছে যে
17th সেঞ্চুরির পরে মানে বর্তমান সময়ের কথা বলতেছে যে এই ফ্যাকাল্টিগুলা সেপারেট, বর্তমান না, এর আগের কথা বলতেছে যে এই এই যে এটা সেপারেটেড হয়ে গেছে বর্তমান সময় পর্যন্ত আর কি, যে এটা সেপারেট হয়ে গেছে। এরপরে বলতেছে যে তখন আমরা শুধু এই যে থট সম্পর্কে পোয়েট্রি পাই, আর না হলে মাইন্ড সম্পর্কে পোয়েট্রি পাই। অ্যান্ড এটা একটা অ্যাডভার্স ইফেক্ট পড়ছে অন হিস্ট্রি অফ পোয়েট্রিতে। এখানে হচ্ছে 3টা লাইন, এরপরে মাঝখানে একটা লাইন যে অন দ্য আদার হ্যান্ড 17th সেঞ্চুরি পোয়েট্রিগুলোতে 2টা একসাথে ছিল, এই লাইনটা। তারপরে দেখবেন আরও 3টা লাইন আছে এখানে, মানে মাঝখানে একটা কম্বিনেশন একটা দিয়ে পরে আরও 3টা লাইন বলছে যে ইনফ্যাক্ট ইট ওয়াজ নট পসিবল ফর দেম টু থিঙ্ক উইদাউট ফিলিং অ্যান্ড ফিল উইদাউট থিঙ্কিং। যে তখনকার সময়ে এটা তাদের জন্য পসিবলও ছিল না যে এটা করবে। চাইলে এই লাইনটা আপনারা বাদও দিতে পারেন। দেয়ার এই লাইনটা যে দেয়ার পোয়েট্রি এক্সপ্রেসেস দ্য আইডিয়াস থ্রু থিঙ্কিং অ্যান্ড ফিলিং অ্যান্ড ইমোশন অ্যান্ড ইন্টালেক্ট অ্যাট দ্য সেম টাইম। ফর এক্সাম্পল, এই এক্সাম্পলটা দিলে জিনিসটা অনেক সুন্দর হয়। কোশ্চেনটা যদি আপনারা লিখতে চান তাহলে 3 পৃষ্ঠার মতো হবে। আমার লেখা একটু বড় বড়। আর আমি জিনিসগুলো কীভাবে মনে রাখি, আমি কিওয়ার্ড লেখার চেষ্টা করি। জিনিসগুলো মনে রাখার মতো কিওয়ার্ড, এই যে আমি এখানে যে সেন্সিবিলিটি, ডিসোসিয়েশন, এগুলো সংজ্ঞাটা লিখলাম সবার ফার্স্টে। এটা হচ্ছে প্রথম প্যারাটা। তারপরে হচ্ছে এই যে এরপরের প্যারায় আমি সবগুলো লাইন থেকে এমন কিছু ওয়ার্ড গ্যাদার করার চেষ্টা করছি জাস্ট যেটা আমাকে এই লাইনটা সম্পর্কে মনে করায় দিবে লাইনটা সম্পর্কে। লাইক ওয়ার সেপারেটেড, ফার্স্ট লাইনটা যদি আমরা দেখি যে সেপারেশন, তাদেরকে যে সেপারেট করা হয়েছে এটার ব্যাপারে কথা বলেছে। এরপর এটা হচ্ছে ইদার অফ দেম, যে হয়তো বা আমরা ফিলিং সম্পর্কে পাইতাম, আর নাইলে থিঙ্কিং সম্পর্কে পরিচয় পাইতাম। তারপরে এরপর লাইনটাতে বলেছে যে অ্যাডভার্স ইফেক্ট ফলাইছে হিস্ট্রি অফ পোয়েট্রিতে। এরপরের লাইনটা হচ্ছে কম্বিনেশন অন দ্য আদার হ্যান্ড, কম্বিনেশন সম্পর্কে বলেছে যে কম্বাইন্ড ওয়ান অপারেশন অফ মাইন্ড। এই 3টা লাইন হলে আমি মনে করতে পারবো যে লাইনটা কী ছিল। এরপরে নট পসিবল, যে তারা এটা তাদের জন্য পসিবলও ছিল না মেটাফিজিক্যাল পোয়েটসদের জন্য, যে থিঙ্ক উইদাউট ফিলিং আর ফিল উইদাউট থিঙ্কিং। তারপরে তারা এক্সপ্রেস করছে, এক্সপ্রেসের লাইনটা থেকে আমি এটা হলে আমার মনে থাকবে। এরপর হচ্ছে এক্সাম্পল অ্যারাইজেস আউট অফ, মানে আমার কাছে লাগছে এই লাইনটা হয়তো আমি পরীক্ষায় গেলে সবচেয়ে সম্ভাবনা আছে যে আমি এই অ্যারাইজেস আউট অফ এটা বলে যাব। তখন জাস্ট করার চেষ্টা করব কি ভার্ব দিব, কী ভাব দিব, এইভাবে সময় নষ্ট হবে এই জন্য। আর এই কোশ্চেনটা যদি এমনি সবটা লিখতে যায়, আমি লিখছিলাম আমার 17 মিনিট সময় লাগছে, কিন্তু এই কোশ্চেনটা কিন্তু নর্মালি আমাদের 12 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে শেষ করতে হবে। তো আরও প্র্যাকটিসের দরকার আছে, আর নাহলে কয়েকটা লাইন উঠায় ফেললেও চলে। এটা পরীক্ষার সময় বোঝা, যে সময় নাই তখন এই লাইনটা না দিলেও চলে। তো আমি এমন কিওয়ার্ডগুলো দিয়ে আমি জিনিসটা মনে রাখছি। আর আপনারা নিজেদের মতো কিওয়ার্ড ইউজ করতে পারেন, কিওয়ার্ড দিয়ে রাখলে এই জিনিসগুলো মনে থাকে। এই কিওয়ার্ড দিলে আপনি সবার ফার্স্টে কিওয়ার্ড দিয়া মনে রাখার চেষ্টা করতে পারবেন, যে এটা কী রিকল করতে পারবেন। তো রিকল করে আচ্ছা ঠিক আছে, আপনারা এই ওয়ার্ডগুলো থেকে সেন্টেন্সগুলো মেক করতে পারেন নাকি এটা রিকল করতে পারেন, 1। আর সেকেন্ড, আপনারা কী করতে পারবেন যে এই সবগুলো কিওয়ার্ড আপনার মনে আছে নাকি এটা একেবারে না দেখে আপনারা তৈরি করার চেষ্টা করতে পারবেন। তাহলে আপনাদের অ্যাক্টিভ রিকলের জিনিসটা হবে, আর এটা দিয়ে আপনি খুব তাড়াতাড়ি জিনিসগুলো মনে রাখতে পারবেন। আমার এটা পড়তে, কোশ্চেনটা পড়তে প্লাস লিখতে আমার আধা ঘন্টা সময় লাগছে মনে হয়। এখানে 17 মিনিট আমার লাগছে করতে, 17 মিনিট সময় লাগছে লিখতে, আর বাকি সময়টা আমি পড়ছি। ওকে, দ্যাটস ইট। আমি একটা টার্গেট নিচ্ছি আর কি, যদি এখন থেকে প্রত্যেক চ্যাপ্টার 3 দিন করে সময় দিই আমরা, তাহলে অন্তত আমাদের চ্যাপ্টারে তো 3টা থেকে 5টা করে চ্যাপ্টার আছে। এখানে যে চ্যাপ্টারে 4টা আছে ওই চ্যাপ্টারে আপনার 3টা পড়লেই চলে, সবগুলো কোশ্চেন আনসার করা যায়। তো আমি
চিন্তা করতেছি যে আমি 3টা করে পড়বো, আর যেগুলোতে 5টা আছে ওইখানে আমি 3টা করে পড়বো। এমন করে যদি পড়ি তাহলে প্রত্যেক চ্যাপ্টারের পিছনে আমি যদি 2 দিন করে সময় দিই, না 3 দিন করে সময় দিই, তাহলে ফেব্রুয়ারি মাসের লাস্ট দিক দিয়া, দ্যাট মিন্স মার্চের 3 তারিখে আমার সিলেবাস শেষ হয়। তো আমি চেষ্টা করতেছি যে ফেব্রুয়ারি মাসের মধ্যে আমার সিলেবাসটা আমি শেষ করে ফেলবো। এরপর থেকে রিভিশন আর প্র্যাকটিস এক্সাম হবে। সো অনেকেই ফেসবুকে আমি দেখি বলে যে যারা ফার্স্ট ক্লাস পায় তারা কিভাবে পড়াশোনা করে, তারা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেন, এটা সেটা। তো এই জন্যেই ভিডিওটা বানানো আর কি। যদি আপনারা আমার সাথে পড়াশোনা করেন বা আমার পেজে পড়াশোনা করেন তাহলে ফেব্রুয়ারি মাসের লাস্টে, না সরি মার্চের ফার্স্টের দিক দিয়া, মার্চের 3 তারিখ আপনাদের সিলেবাস শেষ হয়ে যাবে। সো স্টে টিউনড, আর পড়াশোনা করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে।